বাংলা মুভি টেলসে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের কাহিনীর নাম O2 মানে অক্সিজেন। তাহলে চলুন শুরু করি। মুভির শুরুতে একটা জঙ্গলে একটা পাখি তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে দেখা যায়। তখন সে দেখে যে কিছু লোক মিলে ওই গাছটা কেটে ফেলছে। পাখি তার বাচ্চাদের বিপদে দেখে চেঁচিয়ে ওঠে, চেল্লামেল্লি করতে থাকে, কিন্তু ওই লোকেদের পাখির কোনো কথাই কানে যায় না। কিছুক্ষণের মধ্যে গাছ কাটা হলে ওই পাখির ছোট ছোট বাচ্চাগুলো মারা যায়। এটা দেখে ওই পাখির প্রচন্ড কষ্ট হয়। তখন ওই গাছের একটা বীজ পাখির সামনে উড়ে আসে। পাখি ওই বীজটা তার ঠোঁটে নিয়ে চারিদিকে ঘুরতে থাকে যে কোথাও তো সুরক্ষিত জায়গা পাবে যেখানে ওই বীজটাকে বসিয়ে গাছ বানাতে পারবে, কিন্তু চারিদিক শুধু পলিউশন আর ধুলো ছাড়া কিচ্ছু থাকে না। এখন সে বুঝে উঠতে পারে না যে কি করবে। তখন ওই পাখির চোখ একটা বাড়ির দিকে পড়ে যেখানে অনেকগুলো গাছপালা ছিল। তাই এখন ওই পাখি ওই বীজটা ওই বাড়িতে ফেলে দেয়। ওই বাড়ির একটা ছোট বাচ্চা ওই বীজটা তুলে নিয়ে একটা টবে রেখে দেয়। কিছুদিনের মধ্যে ওই টব থেকে একটা ছোট গাছ অঙ্কুরিত হতে থাকে আর ধীরে ধীরে ওই গাছ বড় হতে থাকে। আসল কথা হলো যে বাচ্চা ওই গাছ লাগিয়েছিল তার নাম হলো বীরা। বীরার লাংসের অসুখ ছিল, যার জন্য সে অক্সিজেন সিলিন্ডার দিয়ে নিঃশ্বাস নিত। বীরার মা, যার নাম ছিল পার্বতী, তিনি পরিবেশের গাছপালা নিয়ে কাজ করতেন এবং একজন লেকচারার ছিলেন। একদিন পার্বতী তার স্টুডেন্টদের অনলাইন ক্লাস করাচ্ছিল। তখন হঠাৎ বীরার অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায়। পার্বতী তার কাজে এতই ব্যস্ত ছিল যে সে লক্ষ্য করতে পারেনি। ওদিকে বীরা শ্বাস নিতে না পেরে হাঁপাতে থাকে, কিন্তু যেমন তেমন করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে পার্বতীকে সে ডাকে। পার্বতী তৎক্ষণাৎ তার অক্সিজেন সিলিন্ডার বদলে দেয়। সে খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে গিয়েছিল। অন্যদিকে স্বামী বলে একজনকে দেখানো হয় যে জেলে 14 বছর কাটানোর পর আজকে তার মুক্তি হয়েছে। এখান থেকে আমরা জানি যে স্বামী কোনো অপরাধ না করে 14 বছর জেলে কাটিয়েছে। আসল কথা হলো তার বন্ধুরা তাকে ফাঁসিয়েছিল। যদিও পুলিশরা তাকে সহানুভূতি দেখিয়েছিল বটে, যখন জেল থেকে সে বেরোলো স্বামীর একমাত্র ইচ্ছা ছিল যে সে তার মাকে দেখে আসবে। পরের সিনে আমরা রফিকিউ নামের একটা ছেলেকে দেখি যে তার গার্লফ্রেন্ড পিয়ার বাড়িতে যায় তার হাত ধরতে। রফিক একজন মেডিকেল স্টুডেন্ট ছিল আর সে শীঘ্রই খুব তাড়াতাড়ি একজন ডক্টর হতে যাচ্ছিল। সে এইসব কথা প্রিয়ার বাবাকে বলে এবং বলে যে সে প্রিয়াকে বিয়ে করতে চায়। কিন্তু প্রিয়ার কথা শুনতেই প্রিয়ার ভাই আর তার বাবা রেগে যায় এবং রফিককে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। আসল কথা হলো রফিক আর প্রিয়া আলাদা আলাদা ধর্মের ছিল, তাই প্রিয়ার বাবা এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। এখন আমরা আবার পার্বতীকে দেখি যে ডাক্তারের কাছে গিয়ে সকালের ঘটনাটা সমস্ত বলে। তার ভুলের জন্য বীরাকে কতটা কষ্ট করতে হয়েছে সেটাও সে বলতে থাকে। ডক্টর এখানে বলে, পার্বতী, মানুষের কখনো কখনো ভুল হয়ে যায়, এটা স্বাভাবিক। আর তার উপর কিছুদিন পর কোচিনের বড় হসপিটালে বীরার অপারেশন হবে, তারপর সেও নর্মাল মানুষের মতো শ্বাস নিতে পারবে। আসল কথা হলো পার্বতীর হাজবেন্ডেরও এই রোগ ছিল, যার জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল। তাই পার্বতী তার ছেলের জন্য বেশি চিন্তা করত। অন্যদিক থেকে কোচিন থেকে পার্বতীর ভাই তাকে ফোন করে বলে, দিদি, আমি এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তারা বীরাকে অপারেশনের আগে কিছুদিন অবজারভেশনে রাখতে চায়। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তাই সব ট্যাক্সি ড্রাইভারেরা যাওয়ার জন্য বারণ করে দিয়েছে। তাই আমি 2টো বাসের টিকিট করে দিয়েছি, তুমি আর বীরা এখানে তাড়াতাড়ি চলে এসো। অন্যদিকে এক পুলিশকে দেখা যায় যার হাতে অনেক ড্রাগস ধরা পড়েছিল। সে ওই গ্যাংটার থেকে ফোন পায়। ওই গ্যাং এর লোকেরা তাকে অফার দেয়, আমাদের ড্রাগস আমাদের ফিরিয়ে দাও আর তার বদলে 1 কোটি টাকা নিয়ে নাও। পুলিশটা এই ডিলের জন্য রাজি হয়ে যায় আর তারা তাকে বলে, আমাদের ড্রাগস ফিরিয়ে দিতে রাত 10টায় পালাক্কাদ চলে এসো। পরের দিন পার্বতী আর বীরা কোচিং যাওয়ার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে কোয়েম্বাটোরের বাস স্ট্যান্ডে দেখা যায় যেখানে রফিক তার বাড়ি ফেরবার জন্য একটা বাসে উঠেছে। বাস ড্রাইভার তার মালিককে বলে, বৃষ্টি বেশি হওয়ার কারণে আজকে আমাদের অন্য রোড দিয়ে কোচিং যেতে হবে। কিছুক্ষণ পর ওই বাসে এক এক্স মিলিটারি তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তারপর ভরত নামের এক লোক ওই বাসে উঠে পড়ে। আসল কথা, ভরত তার এনগেজমেন্টের জন্য কোচিং যাচ্ছিল। পার্বতী আর বীরা এক অন্য বাস স্ট্যান্ডে ওই বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে স্বামীও ছিল। বীরার অবস্থা দেখে স্বামী পার্বতীকে বীরার কন্ডিশনের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে পার্বতী তাকে বলে বীরা লাংসের পেশেন্ট আর সে অন্য নর্মাল মানুষের মতো শ্বাস নিতে পারে না, এটা সেটা। স্বামী তার ছোটবেলাকার কথা বলতে শুরু করে। ছোটবেলায় আমি 6 বছর পর্যন্ত হাঁটতে পারিনি। গ্রামের সবাই ধরেই নিয়েছিল যে আমি কখনো নিজের ইচ্ছা হাঁটতে পারবো না, কিন্তু মা আমার পাশ থেকে কখনো সরে যায়নি আর আমাকে নিয়ে প্রত্যেকটা মন্দির আর হসপিটালে নিয়ে গেছিল যাতে আমি হাঁটতে পারি। শেষ পর্যন্ত আমি হাঁটতে পেরেছিলাম। তাই
তাই ঈশ্বর যখন আমাদের কাছে কোনো সমস্যা পাঠান, সেটা সমাধান করার জন্য মাকে পাঠিয়ে দেন। স্বামী বলে, বীরা, তোমার মা তোমার সাথে আছে, তাই তুমি ঠিক হয়ে যাবে, দেখে নিও। এইভাবে স্বামী পার্বতী আর বীরাকে মোটিভেট করে। কিছুক্ষণ পর ওই বাস এসে পড়ে। পার্বতী বীরার এক্সট্রা সিলিন্ডার লাগেজের সাথে আলাদা করে রেখে দেয়। আশ্চর্যের কথা, ওই বাসে প্রিয়া আর তার বাবাও আসে। রফিক প্রিয়ার বাবাকে দেখেই সিটের পিছনে মুখ লুকিয়ে নেয়। ওইদিকে প্রিয়া রফিককে চোখ দিয়ে কিছু ইশারা করে, যেন মনে হচ্ছিল ওরা দুজনে কিছু প্ল্যান আলাদা করে রেখে দিয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর সেই পুলিশওয়ালা ওই বাসের রাস্তার মধ্যে থামিয়ে দিয়ে বাসে উঠে চলে আসে, যাতে সে টাইমলি ড্রাগস আর টাকার ডিলটা করতে যেতে পালাক্কান পৌঁছতে পারে। কিন্তু বাস ওখানে পৌঁছানোর আগেই সে ঘুমিয়ে পড়ে। রাত হয়ে গিয়েছিল, যেখানে অনেক দূর আগে যাওয়ার পর বাস ড্রাইভার বুঝতে পারে যে বৃষ্টি বাড়ার কারণে সামনের রাস্তায় বড় ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এদিকে ভারত সিগারেট খাওয়ার জন্য বাস থেকে নেমে পড়ে। তখনই সেই বাসে কাজ করা ছেলেটি তার মালিককে কল করে সবকিছু বলে যে কিভাবে বাস ভয়ঙ্কর ট্রাফিকে আটকে গেছে আর এটাকে ক্লিয়ার হতে হতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। মালিক এখানে ড্রাইভারকে বলে, যে যে লোক কোচিং যাওয়ার জন্য আছে তাদের আলাদা রাস্তায় নিয়ে যাও আর বাকিদের নেমে পড়তে বলো, তাদের জন্য একটা আলাদা বাস পাঠানো হবে। এখানে বাসের মধ্যে রফিক আর প্রিয়া অপেক্ষা করছিল যে কখন প্রিয়ার বাবা গভীর ঘুমিয়ে পড়বে আর সেই সময় সুযোগ নিয়ে তারা দুজনে মিলে একসাথে বাস থেকে নেমে পালাবে। কিন্তু তখনই বাসে কাজ করা সেই ছেলেটি জোরে জোরে অ্যানাউন্সমেন্ট করে, যে যে কোচিং যাবে শুধু তারা বাসে থাকুক আর বাকিরা নেমে যাক, তাদের জন্য আলাদা বাস আসছে। এভাবেই পালকাট যাওয়ার বাকি যে জায়গায় আছে তার যে প্যাসেঞ্জাররা বাস থেকে নেমে পড়ে আর বাকি কয়েকজন প্যাসেঞ্জারের সাথে বাস আলাদা রাস্তায় কোচিং যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদিকে বেচারা ভারত যখন তার সিগারেট শেষ করে বাসে ফিরে আসে, দেখে বাস তখন অলরেডি চলে গেছে আর তার জিনিসপত্র বাসে পড়ে আছে। এখন ভারত ড্রাইভারকে কল করার জন্য ফোনটা বার করে পকেট থেকে এবং দেখে ফোনে চার্জ নেই, যে কারণে ফোন অফ হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন সেই পুলিশওয়ালার ঘুম ভাঙে, দেখে বাস অলমোস্ট ফাঁকা হয়ে গেছে আর সে তৎক্ষণাৎ ওই ছেলেটির কলার ধরে থ্রেট দিতে শুরু করে যে বাসটাকে নিয়ে কোথায় যাচ্ছ, পালকাটে বাস থামাওনি কেন? ড্রাইভার এখানে বলে, স্যার ওকে ছেড়ে দিন, ও একবার নয় 3 বার অ্যানাউন্সমেন্ট করেছিল পালকাটে আর বাকি যাওয়ার জায়গায় যারা রয়েছে তারা বাস থেকে নেমে পড়ুন, আপনি যদি ঘুমিয়ে পড়েন আমরা কি করব? এরপর সেই পুলিশওয়ালা রেগে যায় এবং ছেলেটিকে ধরে ড্রাইভারকে ধমক দিয়ে বলে, তুমি এখনই বাস ঘুরিয়ে নিয়ে যাবে, না হলে আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। ড্রাইভার তখন বলে, না স্যার, আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, প্লিজ দাঁড়ান। কিন্তু তখনই আচমকা একটা বড় পাথর ওই বাসের সামনে এসে পড়ে, যেটা দেখে ড্রাইভার আচমকা ব্রেক মারে আর বাসের মধ্যে থাকা সব প্যাসেঞ্জারই ভয় পেয়ে যায়। ওই ছেলেটি বাস থেকে নেমে সেই পাথরটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু তখনই পাহাড় থেকে আরো একটা বড় পাথর এসে নেমে পড়ে তার উপর আর ছেলেটি তার মধ্যে চাপা পড়ে মারা যায়। এটা দেখে ড্রাইভারের মাথা ঘুরে যায় আর তার শ্বাসও বন্ধ হয়ে যায়। এখন আস্তে আস্তে চারপাশের মাটি ফাটতে শুরু করে আর ওপর থেকে একসাথে অনেক বড় বড় পাথর বাসের ওপর পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটা বড় পাহাড় টুকরো বাসের ওপর পড়ে, যেটার মধ্যে পুরো বাস মাটি আর পাথরের মধ্যে ঢাকা পড়ে যায় আর সাথে সেই বাস ল্যান্ডস্লাইডে চাপা পড়ে যায়। এখানে কোচিনে পার্বতীর ভাই পার্বতীর বাসের জন্য অপেক্ষা করতে থাকে এবং বারবার পার্বতীকে কল করতে থাকে, কিন্তু পার্বতীর ফোন লাগা বন্ধ হয়ে যায়, যেটার কারণে সে টেনশন আরো বাড়াতে থাকে। এদিকে পাহাড় ভেঙে যাওয়ার কারণে বাস ভেতরে পর্যন্ত ঢুকে যায় এবং সব প্যাসেঞ্জারের অনেক আঘাত লাগে। স্বামীর একটা হাড় ভেঙে যায় এবং ওদিকে এক্স মিলিটারি যে তার অ্যাসিস্ট্যান্টের মাথায় আঘাত লাগার কারণে অন দা স্পট সে মারা যায়। বাসের এমন পরিস্থিতি দেখে বীরা ভয় পেয়ে চেঁচাতে শুরু করে। অন্যদিকে ভারত একটা গাড়িওয়ালার কাছে লিফট চায়। গাড়িতে একজন বাবা এবং তার মেয়ে থাকে। ভারত ওদের বলে যে সে কোচিং এ যাওয়ার জন্য যে বাসে উঠেছিল সেই বাসে মিস করে ফেলেছে। এই কথা শুনে বাবা মেয়ে ভারতকে লিফট দিয়ে দেয়। এদিকে বাসের ভিতরে হাড় ভেঙে যাওয়ার কারণে স্বামী ব্যথা পেয়ে কাঁদতে থাকে। পার্বতী তার সাহায্য করতে বাসের ভিতরে থাকা ফার্স্ট এড বক্স দিয়ে তার চিকিৎসা করার চেষ্টা করে। আবার ওদিকে রফিক, যে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, সে সাহস করে এগিয়ে এসে স্বামীকে ভালোভাবে ফার্স্ট এড করতে থাকে। কিন্তু তখনই প্রিয়ার বাবা রফিককে দেখে ফেলে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই তার মেয়ে এবং রফিক পালানোর তালে ছিল। রাগে প্রিয়ার বাবা রফিকের কলার ধরে তাকে মারতে থাকে এবং তার মেয়েকেও ধাক্কা দিয়ে বলে, আজকের পর থেকে তুমি আমার কাছে মারা গেছো। কিন্তু তখন পার্বতী মাঝখানে ঢুকে প্রিয়ার বাবাকে থামায় এবং বলে, এখন ফ্যামিলি নিয়ে লড়াই করার সময় নয়। এদিকে রফিক স্বামীকে চেক করে পার্বতীকে বলে যে স্বামীর একটা হাড় খুব খারাপ ভাবে ভেঙে গেছে, যদি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে না যাওয়া হয় তাহলে মারা যাওয়া কনফার্ম। আর সেই পুলিশওয়ালা সবাইকে বলে যে আমাদের কোনো উপায়ে এই বাস থেকে যেমন করেই হোক বেরোতে হবে। রফিক বলে, স্যার এরকম করে কি করে বের হবো? যদি আমরা বাসের গেট খুলি তাহলে বাইরে সব মাটি ভিতরে চলে আসবে, আমাদের রেস্কিউ টিমের অপেক্ষা করতে হবে, অন্য কোনো অপশন নেই। কিন্তু সেই পুলিশওয়ালা খুব
খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে চায়, কারণ তার ড্রাগস এবং টাকার ডিলের জন্য দেরি হয়ে যাচ্ছিল। সে রফিকের ওপর চিল্লাতে থাকে, বলে হ্যাঁ হ্যাঁ তুমি তো চাও যে এই বুড়ো লোকটা এই বাসে মারা যাক এবং তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আরাম করে পালাতে পারবে। এই শুনে রফিক খুব রেগে চলে আসে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এই দেখে পার্বতী চিল্লাতে চিল্লাতে সবাইকে থামায় এবং সবাইকে বুঝিয়ে বলে যে আমরা কত বড় একটা সমস্যায় পড়েছি যেটা আমরা বুঝতে পারছি না, আমাদের বুঝতে দেরি হয়ে যাচ্ছে। পার্বতী বলে আমরা সবাই একসাথে একটা বড় বিপদের মধ্যে আছি। এই বাসের চারপাশে পাহাড় এবং মাটি দিয়ে ঢাকা পড়ে আছে। আমরা কতটা ভয়ে আছি আর ভিতরে আছি এটা সবাইকে সেটাও বোঝাতে থাকে। বাসের ভিতরে হাওয়া এবং অক্সিজেন আসার কোনো সুযোগ নেই, মানে আমাদের কাছে শুধু ওই পরিমাণ অক্সিজেন আছে যা বাসের ভিতরে পড়ে আছে। যতটা সময় কাটতে থাকবে অক্সিজেনের লেভেল কমতে থাকবে, তাই ঝগড়া করে কোনো লাভ নেই। তখন ড্রাইভারের কেবিনের কাজ ভেঙে ভিতরে ঢোকে ড্রাইভার এবং ভগবানকে মনে মনে স্মরণ করতে থাকে। এদিকে ভরত আর ওই ভদ্রলোক এবং তার মেয়ে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল কোচেন যাওয়ার পথে, তখনই রাস্তার উপর থেকে পড়ে যাওয়া পাথর দেখে তারা ভয় পেয়ে কাঁপতে থাকে। তখন হঠাৎ ভরতকে বাস ট্রাভেলের লোক ফোন করে, যেখানে ভরত তাদেরকে বাসের সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ তার জিনিসপত্র সে বাসে ফেলে এসেছিল। কিন্তু আশ্চর্যের কথা, বাস ট্রাভেলের লোক উল্টে ভরতের কাছে বাসের লোকেশন জিজ্ঞাসা করতে থাকে। ভরত কিছুই বুঝতে না পেরে চুপ করে থাকে এবং কেন হচ্ছে সেটা ভাবতে থাকে। ওদিকে পার্বতীর মনে একটা আশঙ্কা জাগে। সে ড্রাইভারকে বলে বাসের লাগেজ কেবিন খুলতে, যাতে ওইখান থেকে কোনো কাজের টুলস পাওয়া যায় যার মাধ্যমে তারা বাস থেকে বের হতে পারে। আসলে পার্বতী এটা একটা বাহানা করেছিল যাতে তার লাগেজ কেবিনের মধ্যে থাকা সম্পত্তি সে নিতে পারে, যেখানে তার ছেলে বিরাট জন্য একটা এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার রাখা আছে। ড্রাইভার লাগেজ কেবিন খুলে সব প্যাসেঞ্জারের লাগেজ বের করে তার মধ্যে টুলস খুঁজতে থাকে। সেই সময় পার্বতী সুযোগ দেখে তার লাগেজ তার সিটের পাশে নিয়ে আসে। ওদিকে পুলিশ অফিসারের মনে আশঙ্কা হয় যে পার্বতী কিছু এক্সট্রা তো তার লাগেজে লুকিয়ে রেখেছে। সে জল খাওয়ার ব্যাপারে বাহানা করে পার্বতীর সিটের কাছে যায়, কিন্তু পার্বতী তার লাগেজ পুলিশ অফিসারের কাছ থেকে লুকিয়ে রাখে। এদিকে ভরত আর ওই যে মেয়ে এবং লোকটি ছিল অন্য রাস্তা দিয়ে যারা কোচিং এ যাওয়ার চেষ্টা করছিল, তারা ভরতকে একই রকমই চিন্তা করতে থাকে যে আসলে বাসের ট্রাভেলের লোক কেন ওকে কল করেছিল। ওই বাস তো অনেকক্ষণ আগে কোচিং এর দিকে পেরিয়ে গিয়েছে, এই নিশবে বাসের এখন কোচিং এ থাকার কথা, কিন্তু এখন বাস পৌঁছলো না কেন? আর হ্যাঁ, ওই বাস তো ল্যান্ডস্লাইডের রাস্তা দিয়ে কোচিং যাওয়ার কথা ছিল, কোথাও কি তাহলে বাস আটকে গেছে? এই চিন্তা করতে করতে ভরত একদমই ভয় পেয়ে যায় আর রাস্তার মধ্যে একটা পুলিশকে এই সম্পর্কিত সব কথা সে বলে। ওদিকে পার্বতী বাসের মধ্যে সবাইকে বলে যে এখন বাসের মধ্যে মাত্র কিছু ঘন্টার অক্সিজেন বাকি আছে, যদি এটা এমনই চলতে থাকে তাহলে আমরা সবাই নিঃশ্বাস না নিতে পেয়ে মারা যাব। তাই প্রথমেই যেভাবেই হোক বাসের মধ্যে একটা ছেদ করতে হবে যাতে বাইরের থেকে হাওয়া এর মধ্যে ঢুকতে পারে। এই কথায় ড্রাইভার একটা রড দিয়ে অনেক চেষ্টা করে বাসের ছাদের ওপর একটা ছেদ করতে থাকে পাইপের সাহায্যে। বাসের বাইরে নিয়ে আসার চেষ্টাও করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে বাসের লাইটস অফ হয়ে যায় আর চারিদিক অন্ধকার হয়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার ড্রাইভারকে চেঁচাতে থাকে এবং বলতে শুরু করে এই বাসের লাইটস কিভাবে গেল? ড্রাইভার বলে স্যার হয়তো ফিউজ চলে গেছে, ফিউজটা ড্রাইভারের সিটের পাশে আছে, কিন্তু ড্রাইভার কেবিন তো পুরোপুরি ব্লক হয়ে গেছে, আমি আর আপনি সেখানে ঢুকতে পারবো না। এটা শুনে পুলিশ অফিসার বীরাকে দেখে ড্রাইভার কেবিনের মধ্যে ঢুকতে বলে। পার্বতী এটাতে রাজি হয় না। স্যার এই একটা ছোট ছেলে আর অসুস্থ, এ কিভাবে কেবিনের মধ্যে ঢুকবে? না না না, আমি তাকে এখানে পাঠাতে পারবো না। কিন্তু তখনই সবাই পার্বতীকে রিকোয়েস্ট করে বলে ম্যাডাম আপনি প্লিজ আপনার ছেলেকে ফিউজ চেঞ্জ করার জন্য ড্রাইভারের কেবিনের মধ্যে পাঠিয়ে দিন, একমাত্র ওই যে ঢুকতে পারবে। ফাইনালি পার্বতী বীরাকে পাঠিয়ে দেয়। ওইদিকে বীরা ড্রাইভারের কথায় ফিউজ বদল করে, যেমন ড্রাইভার বলে তেমন করে বীরা কাজগুলো করে এবং এইভাবেই বাসে আবার আলো ফিরে আসে। তারপর সবাই মিলে ওই পাইপটা দিয়ে বাসের ছাদে ছেদ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তারা ওই পাইপটা বাসের মাটি থেকে বের করে আনতে সক্ষম হয়। একবার সবাই এক এক করে ওই পাইপ থেকে অক্সিজেন নিতে শুরু করে। সবাই ওই পাইপ দিয়ে বাঁচার জন্য চিল্লাতে থাকে আর সাহায্যের জন্য আওয়াজ দিতে থাকে। ওইদিকে পুলিশ তাড়াতাড়ি চলে আসে, কারণ ভরত আগেই পুলিশকে খবর দিয়েছিল, কিন্তু পুলিশের কেউ কোনো আওয়াজ শুনতে পায় না। কিছুক্ষণ পর আরো বড় পাহাড় থেকে টুকরো টুকরো মাটি নিচে পড়তে থাকে, যাতে বাস আরো ভালোভাবে ঢাকা পড়ে যায় এবং পাইপের ছাদও পরিষ্কার হয়ে যায়। এখন মাটি এতই ভর্তি হয়ে যায় যে কোনো পাইপও সেখানে পৌঁছতে পারে না। বাসের মধ্যে এবার অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো যে বাসের মধ্যে মাত্র কিছু ঘন্টার অক্সিজেনই বাকি আছে, তারপর মৃত্যু নিশ্চিত। পার্বতীর ভাই বারবার তাকে ফোন করতে থাকে। বাই চান্স এইবার পার্বতীর ফোন লেগে যায় এবং সে কলটা ওঠায়, কিন্তু পার্বতীর ভাই ফোনে বাস
বাসের মধ্যে লোকেদের চিৎকার শুনতে পায়, কথা বলার আগেই সিগন্যাল চলে যায়। ওইদিকে স্বামীর অবস্থা খুবই ভাইটাল হয়ে পড়ে, যার কারণে সে জোর করে শ্বাস নিতে থাকে। সবাই কাঁদতে কাঁদতে নিজেদের পরিবারের কথা মনে করতে থাকে। এরই মধ্যে পুলিশ তার ব্যাগ থেকে ড্রাগস বের করে, আর সেই ড্রাগসের নেশা করে সে রিভলভার বের করে স্বামীর কাছে যায়। সে স্বামীকে বলে, তুমি তাড়াতাড়ি করে শ্বাস নেওয়া বন্ধ করো। তখন সে স্বামীকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করে। কিন্তু কেউ কি করে শ্বাস বন্ধ করে থাকতে পারে? তখন পুলিশটা স্বামীকে গুলি করে মেরে দেয়। তার ধারণা ছিল যে লোক কম অক্সিজেন নিলে বাকি লোকেদেরও কিছু ঘন্টার অক্সিজেন বেঁচে থাকবে। তখন পুলিশটা সবার কাছে রিভলভার নিয়ে যায় আর ভয় দেখাতে থাকে, বলে আমি কাকে মারবো, তোমায় নাকি তোমায়? যেমন প্রিয়ার বাবাকে গুলি চালাতেই যাচ্ছিল, সেই সময় পার্বতী পিছন থেকে পুলিশটার মাথায় জোর করে আঘাত করে। পুলিশটা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পার্বতী তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। চারদিকে এই খবর ছড়িয়ে পড়ে যে বাস ল্যান্ডস্লাইডের মধ্যে ঢাকা পড়েছে। রেস্কিউ টিমও সেই অনুযায়ী এসে পড়ে আর কাজ শুরু করে, আর তাড়াতাড়ি ডিভাইসের মাধ্যমে বাসটাকে খুঁজতে থাকে। ওইদিকে প্রিয়ার বাবার আগে বাসের গ্লাস ভেঙে দিয়েছিল। গ্লাস ভাঙার পর সবাই একটা ছোট সুড়ঙ্গ দেখতে পায়। এটা দেখে সবাই একবার একটা ছোট আশা পায়। সবাই মনে করে যে ওই টানেলটা অবশ্যই বাইরে যাচ্ছে হয়তো। সবাই এক এক করে এই টানেল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। প্রথমে রাফিক এবং তারপর প্রিয়ার বাবা টানেলে ঢোকে এবং একটু একটু করে সেখানে গর্ত করতে থাকে। ওইদিকে বাইরে আবার হালকা ভূমিকম্প হয়, যার ফলে একটা বড় পাথর পাহাড় থেকে পড়ে নিচে পড়ে। বাইরে রেস্কিউ টিম যা নিজেদের জীবন বাঁচানোর জন্য কাজ ফেলে পালিয়ে যায়। এইদিকে টানেলের মধ্যে আবার মাটি পড়তে থাকে। তারা ভয় পেয়ে গিয়ে আবার বাসের মধ্যে ঢুকতে চেষ্টা করে। প্রিয়ার বাবা যা হোক করে ঢুকে পড়ে, কিন্তু রাফিক ওই মাটিতে হারিয়ে যায়। এটা দেখে প্রিয়া ভয়ে ভেঙে পড়ে কাঁদতে থাকে, কিন্তু হঠাৎ করে রাফিক তার হাত বাইরের ওপরে তুলে ধরে। সবাই বুঝতে পারে যে সে এখনো বেঁচে আছে। তারা সবাই জোর করে ওকে বার করে টেনে তোলে। ওইদিকে পার্বতীর ভাই ও ঘটনার জায়গায় পৌঁছয় এবং সেখানে রেস্কিউ টিমের হেড মনোরমার সাথে দেখা করে এবং পার্বতী এবং বিরাট সম্পর্কে জানায়। এখনো তারা ভাবতে থাকে যে সবাই যদি বাসে মারা যায় তাহলে পার্বতীর ভাই বলে যে না না, পার্বতী কিছুক্ষণ আগেই আমার সাথে ফোনে কথা বলেছিল, ফোন রিসিভ করেছিল। এটা শুনে মনোরমা আবার তার সব ওয়ার্কার্সদের ল্যান্ডস্লাইডের জায়গায় গিয়ে সার্চ অপারেশনের জন্য পাঠায়। কিন্তু পাহাড় থেকে আরো পাথর পড়তে শুরু করে, যার ফলে কিছু ওয়ার্কার আঘাতপ্রাপ্ত হয় এবং কাজ অনেকবার বন্ধ করে দিতে হয়। এইদিকে সেই পুলিশের লোক যে করে হোক হাত পায়ের বাঁধন খুলে নেয় এবং বিরাট দিকে বন্দুক তুলে ধরে এবং তারপর সুযোগ বুঝে পার্বতীর লাগেজ চেক করে এবং যেখানে দেখে একটা অক্সিজেন এক্সট্রা সিলিন্ডার পড়ে আছে এবং সে সবাইকে বলে পার্বতীর বিরুদ্ধে কথা। দেখো, আমরা সবাই অক্সিজেনের জন্য হয়রানি হচ্ছি, আর এ কিনা অক্সিজেনের একটা সিলিন্ডার এক্সট্রা যেটা আছে আমাদের থেকে লুকিয়ে রেখেছে। পার্বতী কাঁদতে কাঁদতে সবাইকে কাছে কি হাত জোর করে বলে, এটা আমার বাচ্চার জন্য, সে আমাদের মতন শ্বাস নিতে পারে না বাতাসে, দয়া করে আমাকে মাফ করবেন। এদিকে পুলিশ লোকটা সবাইকে বলে, এখন আমাদের কাছে দুটো অপশন আছে। প্রথম, আমরা সবাই এই বাসে মরি, আর না হলে এই অক্সিজেন সিলিন্ডারের সাথে এক এক করে শ্বাস নিয়ে রেস্কিউ টিম আসা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু তার জন্য এই বাচ্চাটাকে মারতে হবে। ওইদিকে রেস্কিউ টিম একটা প্ল্যান বানাতে থাকে। বলে, ম্যাডাম, যদি বাসে কারো ফোন কিছুক্ষণের জন্য অন হয় তাহলে আমাদের সিস্টেমের সাহায্যে বাসের লোকেশন খুঁজে পাওয়া যাবে। এটাকে শেষ অপশন ধরে মনোরমা প্ল্যানটা এক্সিকিউট করে। ওইদিকে বাসের সবাই অক্সিজেনের অভাবে এত কষ্টের মধ্যে পড়ে যে পুলিশের কথায় তারা সবাই বীরাকে মারার জন্য এগিয়ে আসে। পার্বতী বীরাকে তার পিছনে লুকিয়ে ফেলে এবং সবাইকে ফায়ার এক্সটিংগুইশারের ধোঁয়া দেয়, যাতে করে তারা কিছুক্ষণের জন্য দেখতে পাওয়া বন্ধ হয়ে যায়। এখন পার্বতী সেই সিলিন্ডার দিয়ে সবাইকে এক এক করে মারতে শুরু করে। ওইদিকে ড্রাইভার, যে অন্য প্যাসেঞ্জারদের থেকে আলাদা ছিল, তার কোনো চিন্তা ছাড়াই সে বীরাকে বাঁচাতে সাহায্য করে। ওইদিকে বীরার অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায়। পার্বতী সেই পুলিশের থেকে ওই অক্সিজেন সিলিন্ডারটা কেড়ে নেয় এবং বীরার সাথে সেটা লাগিয়ে দেয়। এখন সবাই খুব খারাপ অবস্থায় থাকে। তার উপর বাসের মধ্যে অক্সিজেন পুরো শেষ হয়ে কার্বন ডাই অক্সাইড বাড়তে থাকে, যার ফলে সবাই হাই ব্লাড প্রেশার, মাথা ব্যথা এবং হ্যালুসিনেশনের মধ্যে পড়ে। সবাই এক এক করে জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে রেস্কিউ টিম খুব পরিশ্রম করে তার ডিভাইস দিয়ে বাসের লোকেশন খুঁজতে থাকে, যাতে লোকেশন পেয়ে তারা বাসটাকে খুঁজতে পারে খুব তাড়াতাড়ি। বাসের মধ্যে পার্বতীও জ্ঞান হারাতে থাকে। জ্ঞান হারানোর আগে বীরাকে সে বলে, বেটা, যাই হয়ে যাক না কেন এই অক্সিজেন সিলিন্ডার যেন তুমি খুলবে না, এবং তার সাথে সাথেই পার্বতীও জ্ঞান হারিয়ে ফেলে।
ফেলে। তারপর পার্বতীর ওয়াইফাই অন হয়ে যায় এবং বাসের ওয়াইফাই রেস্কিউ টিমের সাথে কানেক্ট হয়ে যায়। তারপর লোকেশন খুঁজে নিতে তাদের একদম সহজ হয়ে যায়, কিন্তু এখানে সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। বীরা তার মাকে জ্ঞান হারাতে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এবং নিজের অক্সিজেন সিলিন্ডারটা খুলে ফেলে দেয়, যার সাহায্যে অক্সিজেন পুরো বাসের মধ্যে ছড়িয়ে পড়ে আর এর কারণে সবাই শ্বাস নিতে পারে আর কেউ মরে না। কিন্তু এটা করতে গিয়ে বীরা নিজের অক্সিজেন ছাড়া থাকার কারণে কষ্ট পেতে থাকে। বীরা তার সাথে একটা গাছ এনেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেই গাছটা একটা পাতা ফোনের উপর পড়ে এবং ফোনের কানেকশন বাটন প্রেস হয়ে যায়। এটার সাথে রেস্কিউ টিম বাসের ঠিক লোকেশন পেয়ে যায়। তারা দেরি না করে খোঁজা শুরু করে এবং তারপর বাসের মধ্যে সবাইকে এক এক করে বাঁচিয়ে ফেলে। মুভির শেষে দেখানো হয় যে বীরা আবারও সবার মতন শ্বাস নিতে শুরু করেছে। এভাবে আমাদের গল্প শেষ হয়ে যায়। যদি আপনার এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। যদি কোনো সমস্যা মনে হয় কমেন্ট করে ফিডব্যাক দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।